আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আপনি যারা পুরাতন রয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রয়েছেন, তারা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানাবেন এবং আপনারা যারা নতুন দেখছেন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং বেল আইকনে ক্লিক করে আসবেন যাতে করে পরবর্তী ভিডিওসগুলো পেতে আপনাদের জন্য সহজ হয়। সো আজকে আমাদের এই ক্লাসে আমরা পড়ব ইউনিট 2 নিয়ে। ইউনিট 2 এর আগে ইউনিট 1 এর যে লেসনগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। আপনারা চাইলে সেই ভিডিওসগুলো দেখে আসতে পারেন। এখানে আমাদের আই বাটনটাতে ভিডিওর আই বাটনে আমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টের ইয়াটা দিয়ে দিব, লিঙ্কটা দেওয়া থাকবে। সো আপনারা যেয়ে সেখান থেকেও দেখে নিতে পারেন। সো ইউনিট 2 তে আমাদের ইউনিট 2 এর টাইটেলটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, রাইট? সো এই জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু অনেক দিন ধরে আমরা শুনে আসছি। এটার মাধ্যমে যে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের পৃথিবীতে, সেটা আমরা জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাল্লুকের ছবি দেওয়া রয়েছে, শ্বেত ভাল্লুক। সো আর এই তো বরফখণ্ড। আর এখানে কিছু লার্নিং আউটকামস, এই পুরো ইউনিটটা পড়া শেষে আমরা কি শিখতে পারবো, জানতে পারবো বা কি পাবো সেটা সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে এত কিছু পড়ার কিছু নাই। আর আচ্ছা, ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, এটুকু মনে রাখেন। এই একটা পড়ি, ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সামারাইজ টেক্সট। এখানে পড়ার পর আমরা বিভিন্ন কিছু প্রদর্শন কিভাবে করতে হয় এবং সেগুলো বুঝবো ঠিকঠাকভাবে, এবং এই টেক্সটগুলো যেগুলো থাকবে, প্যাসেজগুলো থাকবে, সেগুলোর সারাংশ করার ব্যাপারটা আমরা অনেকটাই শিখতে পারবো। সো নিচেরগুলোকে আমি স্কিপ করে চলে যাচ্ছি। আমরা চলে আসছি মূল পড়ায়, সেটা হচ্ছে লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এখানে মাইটি বলতে বোঝাচ্ছে শক্তিশালী, গ্রিড বলতে বোঝাচ্ছে লোভী, রাইট? সো এইটা আমরা, তো শক্তিশালী নদীগুলোর যে লোভ, এইটাই হচ্ছে আমাদের এই লেসন 1 এর টাইটেল। আমরা একটু নিচের দিকে আসলে দেখবো এ নাম্বার অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। নিচের এই টেক্সটটা পড়ো এবং কোয়েশ্চেনগুলোর উত্তর দাও, তাই তো? সো আমরা প্রথমে আমাদের যে কাজটা হবে এইটা পুরোটা পড়া। আমি এখন পড়াতে চলে যাচ্ছি। মেহেরজান লিভস ইন এ স্লাম। স্লাম মানে হচ্ছে বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে বাঁধ। ওকে, সো টাউন প্রোটেকশন, সিরাজগঞ্জের যে শহর প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেখানে একটি বস্তিতে কে থাকে? মেহেরজান থাকে, ঠিক আছে? সে বসবাস করে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। হুইসপারিং বলতে বোঝাচ্ছে ফিসফিস করে বা মানে খুব মৃদু স্বরে আসতেছে এবং শঁ একটা বাতাস হয় কিন্তু দেখবেন নদীর পাড়ে, সেই বাতাসের কথা বলা হচ্ছে। উইন্ড মানে বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে যেটা আসছে, অ্যান্ড মেক্স দ্য ফায়ার আনস্টিডি, এবং তৈরি করছে আগুনকে কি? অস্থিতিশীল। আনস্টিডি মানে ঠিকঠাক থাকে না, নড়াচড়া করছে, এরকম বোঝাচ্ছে। এখন এই ফায়ারটা কি? ফায়ারটা বুঝাইতে ধরে নেন এই যে এগুলো যদি, এখানে যদি মেহেরজান থেকে থাকে এই ঝুপড়ি ঘরগুলোতে, তাহলে এখানে সে একটা কুপি জ্বালিয়েছে অথবা প্রদীপ জ্বালিয়েছে। সো প্রদীপের যে আগুনটা থাকে, সেই আগুনটা এই যে যমুনা নদী থেকে আসা যেই বাতাস, সেই বাতাসে কি? অস্থিতিশীল হয়ে পড়ছে, নড়াচড়া করছে, ঠিক জায়গায় থাকছে না, নিভে যাবে এরকম একটা ভাব হচ্ছে। সো এই ফায়ার আনস্টিডি, এই ফায়ার বলতে বোঝানো হচ্ছে কি? এই মেহেরজান যে কুপিটা জ্বালিয়ে রেখেছে বা প্রদীপটা জ্বালিয়ে রেখেছে সেটার আগুনকে বোঝানো হচ্ছে। ওকে, দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড। ফ্লেমস বলতে কি? শিখা। ড্যান্সিং মানে নাচতেছে এরকম। সো সেই নৃত্য শীল যেই ফ্লেমসটা, শিখাটা, কিসের শিখা? আগুনের শিখা। ওই যে প্রদীপের যেই আগুনের শিখাটা, সেটার কথা বলছে। রিমাইন্ড বলতে বোঝাচ্ছে মনে করিয়ে দেয়, মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের যেই কষ্ট বা খারাপ একটা সময় ছিল, দুঃখ বেদনার যে সময় ছিল সেইটাকে কি করে দেয়? মনে করিয়ে দেয়। অশান্তির একটা সময় ছিল সেটাকে মনে করে দেয়। টার্মোইল বলতে আমরা বলতে পারি টালমাটাল অথবা অশান্তি বা খারাপ একটা অবস্থা ছিল। এইটা, ঠিক আছে? তার ভেতরে মানে এগুলো মনে করিয়ে দিচ্ছে তার জীবনের পাস্টের কথাগুলো। সো তারপরে আমরা দেখি, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছুই ছিল। আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। ক্যাটল, ওকে। সো মেহেরজানের ছিল পরিবার, তার চাষযোগ্য, অ্যারেবল ল্যান্ড বলতে চাষযোগ্য যে বা আবাদযোগ্য যে জমি সেগুলো বোঝাচ্ছে, এবং ক্যাটল বলতে গবাদি পশু বোঝাচ্ছে, সেগুলো ছিল তার। দ্য ইরোজন অথবা ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড মানে কি? শোষণ করা, ঠিক আছে? শোষণ করে ফেলেছে। তো এই যে ইরোশন বা ইরোশন, এটা মানে হচ্ছে ভাঙন, নদীর যে ভাঙন, যমুনা নদীর যে ভাঙন, সেটা ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে কি? ধীরে ধীরে শোষণ করে ফেলেছে অল হার ল্যান্ড প্রপার্টি, যত তার এই জমি জমা সম্পত্তি ছিল সেগুলোকে শোষণ করে ফেলেছে, মানে নষ্ট করে ফেলেছে। নদী ভাঙনে সেগুলো বিলীন হয়ে গিয়েছে। ইট ফাইনালি
claimed her only shelter during the last monsoon. গত মৌসুমে বা গত বর্ষা মৌসুমে তার যে একমাত্র থাকার যে একটা জায়গা ছিল সেটাকেও ধ্বংস করে ফেলেছে বা বিলীন করে ফেলেছে কে? এই যমুনা নদীর ভাঙনটা। It took the river only a day to devour Meher's. devour বলতে এখানে মানে কি বলবো, নিয়ে নেওয়া বা ভেঙে ফেলা, ধূলিসাৎ করা, এটা বোঝাচ্ছে। বিলীন করে ফেলা এটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো ইট টুক দ্য রিভার অনলি আ ডে, এই যমুনা নদীর ভাঙনটা মাত্র একদিন নিয়েছে বিলীন করতে বা ভেঙে ফেলতে কি? মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। এবং দেখা যাচ্ছে যে একদিনের মধ্যে নদীর ভাঙনটা বিলীন করেছে মেহেরের যে ঘর, তারপরে গাছ এবং শাকসবজির বাগান এবং তার যে বাঁশ ঝাড় ছিল সেইটা। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একদা একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর ঘুরতে না ঘুরতেই, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, সে অসুস্থতা বা অসুখে তার স্বামী এবং তার পরিবারকে হারিয়ে ফেলে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার, ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। নিষ্ঠুর যে ক্ষুধা, অ্যান্ড পোভার্টি দারিদ্রতা, ব্রট টু দ্য ফ্যামিলি, এই নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা তাদের ফ্যামিলিতে এই অসুখ বিসুখ নিয়ে এসেছিল এবং তার মাধ্যমে সে তার হাজব্যান্ড এবং তার পরিবারের অন্যদেরকে হারিয়েছে। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এখন সে একমাত্র বেঁচে আছে তার ফ্যামিলির মধ্যে। কি নিয়ে বেঁচে আছে? সেই ক্ষতিগুলো, দ্য দ্য লস, ক্ষতিগুলোর সাথে করে নিয়ে, অ্যান্ড দ্য পেইন, এবং সেই ক্ষতি সাধনের ফলে যেই কষ্টটা হয়েছে, দুঃখটা হয়েছে, সেই বেদনাটা বুকে চাপা দিয়ে নিয়ে এখন একমাত্র ব্যক্তি হিসেবে বেঁচে আছে মেহেরজান। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড মানে কি? ধ্বংস করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া। এই যে লোভী যমুনা নদী, সে ধ্বংস করে দিয়েছে হার ড্রিমস, তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস, তার সুখ। ওকে, সো পরের প্যারাতে আমরা আসি, দেখব দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। আরও হাজার মানুষ এরকম রয়েছে যারা মেহেরজানের মতো ভাগ্যের সম্মুখীন হয়েছে। তারা তাদের কথাগুলো বলার জন্য অপেক্ষা করে আছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো, কিছু কিছু নদীর পার, ব্যাঙ্কস বলতে কি? পার, ব্যাঙ্কস মানে হলো পার, ওভারফ্লো মানে প্লাবিত হওয়া, প্লাবিত হয়। অর ইরোড ডিউরিং মনসুন, অথবা কি করে? যখন মনসুন হয় তখন নদীর পাড়গুলো ভেঙে যায়। হ্যাঁ, ইরোড বলতে আমরা বুঝবো ভেঙে যাওয়া। এই ব্যাপারটা আমরা আসলে ফিল করবো। আমি আপনাদের জন্য আসলে লিখে রাখছি, একটু যদি আমি দেখাই কয়েকটা আপনাদের জন্য আরও সুবিধা হবে। এই যে এখানে দেখেন ক্ষয় করা লিখেছি, বাট এখানে আপনারা ভেঙে যাওয়া, ক্ষয় করা, এটা বলতে পারবেন। হ্যাঁ, রাইট, এগুলা কিন্তু সুন্দর করে লিখেছি। কয়েকটা ওয়ার্ড মিনিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা এগুলো দেখে নিতে পারেন। যাই হোক, সো এটা কি করে? ক্ষয় করে দেয় অথবা ভেঙে ফেলে ডিউরিং মনসুন এবং বর্ষাকালে। মনসুন বলতে বর্ষাকাল বোঝাচ্ছে। হ্যাঁ, ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি, খুবই একটা রুক্ষ, হার্শ মানে কি? রুক্ষ সত্য। ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর পাড়ে বসবাস করে তাদের জন্য এই নদীর ভাঙন একটা অত্যন্ত রুক্ষ, কর্কশ একটা সত্য। হ্যাঁ, একটা খারাপ লাগার ব্যাপার যে এটা হবেই, তাদের সাথে ঘটেই থাকে এবং যেটা তারা মানে রোধ করতে পারে না এবং এর মাধ্যমে তাদের সমস্ত সহায় সম্পত্তি হারিয়ে ফেলতে হয়। ডিউরিং ইস মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স। এই বর্ষাকালে বা বর্ষার সময় মানে বর্ষাকাল যখন হয় সেই টাইমে অনেক গ্রাম রয়েছে আর থ্রেটেন্ড, তারা হচ্ছে হুমকির মুখে থাকে। থ্রেট মানে হুমকি, থ্রেটেন্ড বলতে আমরা এখানে বলবো হুমকির মুখে অথবা ঝুঁকির মুখে থাকে। বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা, বড় বড় শক্তিশালী নদীগুলোর দ্বারা হুমকির মুখে থাকে বা ঝুঁকির মুখে থাকে, যেমন যমুনা নদী, পদ্মা নদী এবং মেঘনা নদী, এগুলো বড় নদী। ইট ইজ এস্টিমেটেড মানে কি? আনুমানিক বা ধারণা করা হয় যে দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1,00,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রতি বছর বাংলাদেশে 1,00,000 মানুষকে ঘর ছাড়া করে কে? এই যে নদীর ভাঙন। ওকে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। অন্য মানে প্রকৃতপক্ষে বলা যায় যে এই যে নদী ভাঙন, সেটা সংগঠনের একমাত্র ভয়ঙ্কর কারণ হচ্ছে কি? জলবায়ুর পরিবর্তন। ইফ উই ক্যান টেক প্রম্পট
অ্যাকশনস। প্রম্পট মানে কি? মানে যথাযথ, অথবা আমরা বলতে পারি অবিলম্বে, সরি, প্রম্পট বলতে অবিলম্বে বলাটাই বেটার হবে, নট যথাযথ। ওকে, সো অবিলম্বে যদি আমরা অ্যাকশন মানে কি পদক্ষেপ না নিই, তাহলে এবং কিসের জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলছে? টু অ্যাডাপ্ট বলতে আমরা বুঝবো অ্যাডাপশন বলতে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা থাকে। সো এখানে অ্যাডাপ্ট বলতে এটাকে মানে ঠিকঠাক করার জন্য, এটাকে মানে লাগাম টানার জন্য, এরকম একটা অর্থ এখানে প্রকাশ করছে টু ক্লাইমেট চেঞ্জ। এই জলবায়ুর পরিবর্তনকে যদি আমরা থামানোর জন্য বা ঠিকঠাক করার জন্য বা খাপ খাওয়ানোর জন্য যদি অবিলম্বে বা শীঘ্রই আমরা কোনো পদক্ষেপ না নেই, তাহলে কি হবে? দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, সেখানে সামনের দিকে হয়তো বা আরও আসবে এরকম হাজার মেহেরজান ইন আওয়ার টাউনস, আমাদের শহরে, অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রতি বছর বা সামনের বছরে বা প্রতি বছরে এরকম হাজার মেহেরজান শহরে এবং গ্রামে আমরা দেখতে পাবো বা আসবে বা তৈরি হবে। ওকে, সো এটা ছিল প্যাসেজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি প্যাসেজের আন্ডারে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন বি নাম্বার অ্যাক্টিভিটিস। ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাভ। উপরে যে টেক্সটটা আমরা পড়লাম, প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজের অনুযায়ী আমাদের এখানে নিচে দেখেন একটা কোয়েশ্চেন দিয়েছে, ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন। মাইটি রিভার্স মানে কি? এটা ওই প্যাসেজের আলোকে আমাকে বুঝাইতে হবে যে এই প্যাসেজে আসলে মাইটি রিভার্স বলতে কি বুঝাইছে। হ্যাঁ, এরকম কথা। সো এইটার জন্য আমি উত্তর এখানে দিয়ে রাখছি, দেখেন এ নাম্বার উত্তর, রাইট। রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস, মাইটি রিভার্স বলতে শক্তিশালী নদীগুলো। সো যেই নদীগুলোর অনেক পরিমাণ, হিউজ ভলিউমস অফ ওয়াটার, পরিমাণ পানি আছে, এবং ভেরি স্ট্রং কারেন্টস। কারেন্টস বলতে এখানে স্রোতকে বোঝাচ্ছে, যেখানে প্রচণ্ড স্রোত হয়, এই নদীগুলোকে বলা হচ্ছে মাইটি রিভার্স। ওকে, 2 নাম্বারের উত্তরটা কি দেখেন, ল্যান্ডেড প্রপার্টি, যে মানে সম্পত্তির কথা বলা হচ্ছে, জমি জমা সম্পত্তি সেটা। সো ল্যান্ডেড প্রপার্টি বলতে সেই ধরনের প্রপার্টি বলা হয় যেখান থেকে একটা মালিক তার ইনকাম করতে পারে এবং যেটা তার উৎস, হ্যাঁ, ইনকামের উৎস। সো আমরা এখানে সি নাম্বারটা দেখতে পাচ্ছি, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। সো এখানকার উত্তর হচ্ছে সি। ওকে, তারপরে দেখেন 3 নাম্বার কোয়েশ্চেনে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো হুইসপারিং উইন্ড। সো এই ফিসফিস করে বয়ে চলা বা শোঁ শোঁ করে বয়ে চলা যে উইন্ডটা, সেটা কি? উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, সেই বাতাস যেটা শঁ শঁ শব্দ করে বয়ে চলে তাকে বলা হচ্ছে হুইসপারিং উইন্ড। তো এখানে উত্তর হচ্ছে বি। অ্যান্ড 4 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা দেখেন, আগে প্রশ্ন দেখেন, ড্যান্সিং ফ্লেমস এটা মানে কি আসলে? নাচতেছে এরকম শিখা, এটা মানে হচ্ছে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। সো ওই শিখাটা যেটা আনস্টেবল মানে কি, অস্থিতিশীল হয়ে যাচ্ছে, নড়াচড়া করছে, ঠিকঠাক থাকছে না, কিসের দ্বারা? দ্য ব্লাস্ট অফ এয়ার মানে বাতাসের ঝাপটাই বলতে পারি আমরা। সো তাকে বলছি আমরা ড্যান্সিং ফ্লেমস। আশা করি এই বি নাম্বার অ্যাক্টিভিটিস আপনারা বুঝতে পেরেছেন, উত্তরগুলো লিখে নিয়েছেন, রাইট। এবার চলে আসেন সি নাম্বারে। সি নাম্বার অ্যাক্টিভিটিস আমি আপনাদের জন্য আলাদা করে রেখেছি। সো এখানে আমি এটাকে আরেকটু বড় করে দিলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন, এত বড় নয়। হ্যাঁ, সো এই যে দেখেন উপরে লেখা আছে ইউনিট 2 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। ওকে, ওয়ার্ড মিনিং আমরা দিয়েছি, ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা, গ্রিড মানে লোভ, মাইটি মানে শক্তিশালী, এম্ব্যাঙ্কমেন্ট মানে বাঁধ, হুইসপারিং বলতে ফিস আনস্টেডি বলতে অস্থির, ফ্লেমস বলতে শিখা, অ্যারেবল আবাদযোগ্য, ইরোজন বলতে আমরা বোঝাচ্ছি ক্ষয়, কনজিউম মানে হলো শোষণ করা। হ্যাঁ, তারপরে দেখেন ডেভোর বলতে বোঝাচ্ছি গ্রাস করা, অ্যান্ড শ্যাটার্ড বলতে ধ্বংসপ্রাপ্ত করে এরকম বা ধ্বংস করে এরকম, এরোড বলতে ক্ষয় করে, প্রম্পট মানে তাড়াহুড়া করা অথবা অতি শীঘ্রই, যেটা আমরা বললাম শীঘ্রই। হ্যাঁ, সো আমি এখানে তাড়াহুড়ার ব্যাপারটা না দিয়ে শীঘ্রই দিয়ে দিই, শীঘ্রই। আচ্ছা, শীঘ্রই বলতে বা অবিলম্বে দিই, এটা অবিলম্বে। হ্যাঁ, থ্রেটেন্ড মানে হুমকি বা হুমকির মধ্যে থাকা, ঝুঁকির মধ্যে থাকা বলতে পারবো। এস্টিমেটেড মানে আনুমানিক বা ধারণা করা হয় এরকম। ওকে, সো এই যে ইউনিট 2 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, অ্যাক্টিভিটি বি এর উত্তরগুলো কিন্তু এখানে আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি। কোশ্চেন 1 এর আনসার যেটা সেটা দিয়েছি, 2 এর আনসার, 3 এর আনসার, 4 এর আনসার। ওকে, সো এবার আমরা আসি ইউনিট 2 লেসন, এখানে দেখেন অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করবো। এখানে বেশ কয়েকটি কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এ বি সি ডি ই, নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 5টা কোয়েশ্চেন, এগুলোর আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, রাইট। কারণ উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা
বুঝতে পারবো যে এখানে কি কি বলা হয়েছে। আমরা কোয়েশ্চেনটা একটু পড়ে দেখি। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় এই নিচের কোয়েশ্চেন্সগুলো উত্তর করার কথা বলা হয়েছে। হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? মেহেরজান তার খাবার তৈরির জন্য কি দিয়ে আগুন জ্বালায়? সো মেহেরজান ইউজেস ফায়ারউড। ফায়ারউড বলতে কি? জ্বালানি কাঠ। টু মেক দ্য ফায়ার ফর কুকিং হার মিল, তার খাবার তৈরির জন্য এই জ্বালানি কাঠ ব্যবহার করে। তারপরে বি নাম্বার কোয়েশ্চেন দেখেন, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ বা লস আর কি ডিউ টু রিভার ইরোশন? সো যখন নদী ভাঙন হয় তখন সে কি কি হারিয়েছিল প্রপার্টি? মেহেরজান লস্ট এরেবল ল্যান্ড, house, trees, vegetable garden and bamboo bush and her last shelter due to river erosion. সে নদী ভাঙনের ফলে বা নদী ক্ষয়ের কারণে এগুলো হারিয়েছে। এটা লিখে দিয়েছি। উত্তরটা আপনারা বুঝতে পারছেন, তুলে নেবেন। হ্যাঁ, সি নাম্বার দেখেন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি? মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কি জানো? সো এখানে আমরা উত্তর দিয়েছি দেখেন, Meherjan lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. Now she is the only one left. সো এখন সে একজন আছে এবং সে তার পরিবারের সবাইকে হারিয়েছে বিভিন্ন রোগে শোকে, ঠিক আছে, রোগে হারিয়েছে এবং সেটা আসছে কিভাবে? হাঙ্গার, ক্ষুধা এবং দারিদ্রতার মাধ্যমে, এবং সে এখন একা জীবিত আছে। সো এটা লিখলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ডি নাম্বার কোয়েশ্চেন, ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু অকার? কখন রিভার ইরোশন, যে মানে ক্ষয়টা হয়, নদী ভাঙন, এটা কখন ঘটে? ডিউরিং দ্য মনসুন সিজন রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু অকার। বর্ষাকালে এটা বা বর্ষা মৌসুমে নদীর ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, সো এইটা। অ্যান্ড ই নাম্বার কোয়েশ্চেন, হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার? কেন গ্রিডি যমুনা এই কথাটা, এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এই নদীকে ডিসক্রাইব মানে কি? বর্ণনা করতে। কি কিসের? নদীটাকে বর্ণনা করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। এই কথাটা কেন ব্যবহার করা হয়েছে? অ্যান্ড আরেকটা অংশ আছে, হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন? এবং উপরের এই প্যাসেজ যেগুলো আমরা পড়ছি সেখানে আমরা কি এমন লোভ দেখতে পেয়েছি? সো সেটার উত্তর দেখেন দিয়েছি, দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ডিসক্রাইবস দ্য রিভার বিকজ দ্য এরোশন অফ দ্য যমুনা টেক্স অ্যাওয়ে মেহেরজানস অ্যারেবল ল্যান্ড অ্যান্ড কনজিউমস সেভারাল প্রপার্টিজ গ্র্যাজুয়ালি। যেটা এই নদীটাকে লোভী যমুনা বলা হয়েছে কারণ হচ্ছে সে মেহেরজানের আবাদযোগ্য জমি নিয়ে নিয়েছে এবং এছাড়াও বিভিন্ন সম্পত্তি কি করেছে? গ্রাস করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। দ্য গ্রিড আই নোটিস ইজ দ্যাট দ্য যমুনা ডিভোর্স হাউসেস। এবং আমি এখানে এই ডেসক্রিপশনের মধ্যে ভেতরে বা ওই প্যাসেজের ভেতরে যেই গ্রিড বা যেই লোভটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে দ্য যমুনা ডিভোর্স হাউসেস, মানে যমুনা কি করেছে? সব কিছু গ্রাস করে ফেলেছে বা ধ্বংস করে ফেলেছে। এটা আমরা যেটা বুঝাচ্ছি সেটা কি? হাউজেস, ট্রিজ, হ্যাঁ, হাউজেস, ট্রিজ এগুলা, হ্যাঁ, অ্যান্ড ভেজিটেবল গার্ডেন্স অ্যান্ড ব্যাম্বু বুশেস। সো এগুলা আমরা বুশেস বলবো না, ব্যাম্বু বুশ। ওকে, এটা বলবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো মনে হয় বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এই ছিল আমাদের কত নাম্বার? এটা সি নাম্বার অ্যাক্টিভিটিস। এবার আমরা আরেকবার একটু আমাদের মূল বইয়ে চলে আসি। এখানে আসার পরে দেখেন সি নাম্বার অ্যাক্টিভিটিসের পর আমরা যদি নিচে আসি তাহলে দেখব ডি নাম্বার অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, ঠিক আছে। সো এই ডি নাম্বার অ্যাক্টিভিটিসে আমরা একটু কাজ করব। ডি নাম্বার অ্যাক্টিভিটিসে কী কী বলছে দেখেন, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রম দ্য বক্স। বক্সটা কই? এই যে নিচে বক্সটা রয়েছে, এই বক্স দেখে এই ভেতরে যেগুলো আছে এটা দিয়ে আমাদের উপরের যে গ্যাপ ফিলিংগুলো আছে, গ্যাপগুলো আছে সেগুলো ফিল করতে হবে, রাইট? সো এইটা আসলে উইথ ক্লুজ, যেটা আপনারা হয়তো পরিচিত হয়েছেন, সেই উইথ ক্লু এইটা বলা হচ্ছে এই অংশটাকে। এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আপনারা এটা দাগ দিয়ে রাখতে পারেন, এগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসে। সো আমরা একটু দেখে নিই কী কী বলা আছে। আমি কিন্তু নিচের এগুলা থেকে নিয়ে উপরে এগুলো কিন্তু অলরেডি পূরণ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি। ওকে, মেহেরজান ইজ এ টিপিক্যাল স্লাম ডুয়েলার। খুবই মানে সাধারণ বলতে পারি, অথবা মানে একবারে দেখা যায় যে যেরকম হয়ে থাকে, হ্যাঁ, সাধারণটা বলাই বেটার। স্লাম ডুয়েলার বলতে কি? যে হলো বসবাস করে কোথায়? ডুয়েলার মানে যে বাসিন্দা, স্লাম মানে বস্তি, বস্তির বাসিন্দা মেয়ে বা মহিলা, হু লিভস ইন এ স্লাম, যিনি একটা বস্তিতে বসবাস করেন। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, তিনি তার থাকার জায়গা এবং তার সম্পত্তি হারিয়েছেন ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর যে ক্ষয়ের কারণে। ওকে, শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে হারিয়েছে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ caused by poverty and shortage of food. shortage of food এটা কিন্তু ওখানে ছিল কি? প্যাসেজ ছিল হাঙ্গার, এখানে shortage of food দিয়েছে। ওকে, এই যে নিচে এখানে আসছে এই যে shortage of food। সো তার স্বামী মারা গিয়েছে কিভাবে? অসুখে, এবং সেই অসুখটা হয়েছিল দারিদ্রতা এবং খাবারের অভাবে। নাও শি ইজ অনলি আ হোমলেস, এখন সে একমাত্র বাড়িহারা বা ঘর ছাড়া। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু লিভ
হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস। মেহেরজানের মতোই এই নদী পাড়ে বসবাস করে এরকম অনেক, বা ইসলাম ডুয়েলার হিসেবে যারা আছে, বস্তিতে বসবাস করে এরকম অনেকেই আছে যারা কি শিকার, ভিকটিমস বলতে আমরা বলবো শিকার, কিসের শিকার, এই নদী ভাঙনের, অফ রিভার ইরোশন। ওকে, রিভার ইরোশন ইজ স্টিল posing threats to the lives and properties অফ থাউজেন্ড অফ পিপল। এখন পর্যন্ত নদী ভাঙন কিন্তু আরও হুমকি দিয়েই যাচ্ছে কাদেরকে, যারা নদীর পাড়ে বসবাস করছে, বিভিন্ন প্রাণী অথবা প্রাণের জন্য অথবা সম্পত্তি, এদের এইগুলোর জন্য হুমকি স্বরূপ এখনো কিন্তু নদী ভাঙন রয়ে গেছে হাজার হাজার মানুষের জন্য। হ্যাঁ, পিপল লিভিং ক্লোজ টু দ্য, আচ্ছা এখানে মুছে গেছে, হ্যাঁ, ক্লোজ টু দ্য কি দেখেন, নিয়ার নিয়ার দ্য, এখানে যদি নিচে যদি এই ক্লোজ টু দ্য এটা না থাকতো তাহলে আমরা নিয়ার দিতে পারতাম। হ্যাঁ, কাছাকাছি, ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভারেশন। যারা নদীর কাছাকাছি বা নদীর পাড়ের কাছাকাছি বসবাস করে তারাই আসলে বেশিরভাগ সময় কি হয়ে থাকে, এই নদী ভাঙনের শিকার হয়। ইজ ইয়ার অ্যাবাউট 1 লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন। বাংলাদেশ প্রতি বছর 1 লাখের মতো মানুষ ঘর ছাড়া হচ্ছে এই নদী ভাঙনের জন্য। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। মেহেরজানের জীবন একটা মাত্র উদাহরণ এই নদী ভাঙনের শিকার হওয়া মানুষের। হাউ ক্লাইমেট চেঞ্জ, এবং কিভাবে ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টস, প্রভাব ফেলে দ্য লাইফস অফ থাউজেন্ডস পিপল। এবং এই মেহেরজানের লাইফস্টাইল তো বলবো, লাইফের গল্পটা দিয়ে আমরা বুঝতে পারছি যে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে যে নদী ভাঙনটা শুরু হয়, এটার মাধ্যমে কিভাবে হাজার হাজার মানুষ প্রভাবিত হয়, তারা সেটাতে সাফার করে। সো আশা করি আপনারা এই ডি নাম্বার সেকশনটা বুঝতে পেরেছেন, অ্যাক্টিভিটিসটা। এবার আমরা চলে আসছি ই নাম্বার অ্যাক্টিভিটিস। ই নাম্বার অ্যাক্টিভিটিস আছে দেখেন, ডিবেট। ডিবেট মানে কি? বিতর্ক। সো বিতর্ক আসলে এখানে লিখে দেওয়ার কিছু নাই, এটা আপনার ক্লাস টিচার যিনি ক্লাস নেবেন তিনি আসলে আপনাকে চাইলে করেই দিতে পারেন। বিতর্কের ব্যাপারটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আগেও বলেছি, 3 জন করে রাখতে পারবেন, গ্রুপস অফ 3 or 4। একটা গ্রুপে 2টা গ্রুপ থাকবে এবং সেখানে 3 জন অথবা 4 জন করে মেম্বার থাকতে পারে। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর এগেনস্ট দ্য মোশন গিভেন বিলো। মোশন বলতে আসলে এই টাইটেলটা বোঝাচ্ছে, এই যে মোশন লিখছে না, টাইটেল অথবা সাবজেক্ট, যে বিতর্কের একটা সাবজেক্ট থাকতে হয় সেটা। In your group, first discuss and note down 5 or 6 points to support, oppose the motion, then select the speakers from each group to start the debate. মানে এই মোশনের উপরে আসলে আপনারা গ্রুপ করার পরে বেশ কিছু তথ্য দিয়ে আপনারা লিখে নিতে পারেন, এবং তারপরে ডিবেটটা শুরু হয়ে গেলে আপনারা একে একে যে মেম্বার্সগুলো রয়েছেন তারা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এরকম একটা সময় দিতে পারে আপনার স্যার, সেই অনুপাতে আপনারা ডিবেটটা করতে পারেন। এতে করে আপনাদের ডিবেট সুন্দর হবে, এবং এর পরবর্তীতে টিচার আপনার সেই ডিবেটের উপরে একটা মানে নাম্বার দিতে পারে আপনাদেরকে, এবং যারা বিজয়ী তাদেরকে ফলাফল ঘোষণা করতে পারে। সো এতটুকুই ছিল আমাদের ইউনিট 2 এর লেসন 1 নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ভিডিওসগুলো শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এটা দেখতে পারে এবং তাদেরও উপকার হয়। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।